তিনটা হলে আমার পক্ষে কিছু করার নেই, আমি আড়াইটা আসতাম। আমি শুরু করতেছি ক্লাস। হ্যাঁ, আমি হচ্ছে আজকে তোমাদেরকে নিডারিয়াটা পড়াবো। নিডারিয়া আমি একটু জাস্ট এক্সাম পারপাস পড়িয়ে দিই, কথা বলবা না, কোনো ধরনের সাউন্ড করবা না। হ্যাঁ, তোমরা প্রত্যেকে নোটটা খুলো, নিডারিয়া পর্বটা খুলো। নোটটা খুব তাড়াতাড়ি করা, অনেক ভুলভাল থাকতে পারে, এটা নিজেরা ঠিক করে নিবে। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে এই পর্বটার নাম হচ্ছে নিডারিয়া। নিডারিয়া এই দেখা যাচ্ছে তো, দেখো তো একটু। হ্যাঁ, এখানে যায়, তার মানে ওটাও যাচ্ছে, ওটা ওই যে লাল অংশের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার হচ্ছে নিডারিয়াটা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় পর্ব। হ্যাঁ, তো এখানে একটু কনসিডার করে ক্লাস করো, সমস্যা নেই, এটা তোমাদের জন্য লাগবে। এখন নিডারিয়া, নিট কথাটার মানে হচ্ছে নিটেল। নিটেল কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কাটা, এটা মানে কি কাটা। তো দেখো, আরিয়া মানে হচ্ছে ধারণ করা, দ্যাট মিনস নিডারিয়া শব্দের অর্থ হচ্ছে কাটা ধারণকারী প্রাণী। ওকে, এটার এক্সাম্পল হচ্ছে জেলিফিশ, তারপর হচ্ছে জেলিফিশের সায়েন্টিফিক নেম হচ্ছে অরেলিয়া অরিটা, আর হাইড্রা ভুলগারিস। হাইড্রা ভুলগারিস মানে হচ্ছে হাইড্রাই। নীল বোতামের একটা সায়েন্টিফিক নেম আছে, ওটার নাম হচ্ছে, এটা হচ্ছে পরপিতা। পরপিতা, হ্যাঁ সোজা, ঠিক আছে, পরপিতা পরপিতা। ওকে, এখন তোমরা এটা একটু টাইপ করে ফেলো, মানে খাতায় এই যে শীটের পাশে ইয়া করে ফেলো। এখন ছবিটা কি? ছবিটা হচ্ছে, আমি তোমাকে বলি, এটা হচ্ছে হাইড্রাটা দেখতে কেমন, এই দেখা যাচ্ছে কিনা ওই ছবিটার দিকে একটু দেখো। হ্যাঁ, দেখা যাচ্ছে, এই যে দেখো, এটা হচ্ছে হাইড্রা। দেখো, দিস ইজ হাইড্রা। এই যে পাশে লেখা আছে না ছবি, সেখানে তোমরা ছোট করে একটা হাইড্রা ছবি আঁকবা। এখন এখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে ফার্স্টে হচ্ছে কাটা থাকে। হ্যাঁ, দেখো কাটা থাকে, তারপর হচ্ছে চিরোনেক্স ফ্লিকারি নামক একটা জেলিফিশ আছে, যেটা কামড়ালে 67 জন মানুষ মারা যেতে পারবে। মানে হচ্ছে এই চিরোনেক্স ফ্লিকারি নামক জেলিফিশটার মধ্যে হচ্ছে তোমার এত পরিমাণ বিষ থাকে, যেটার মাধ্যমে 67 জন মানুষ মারা যেতে পারে। এরপর হচ্ছে দেখো, নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয়েছে সমুদ্রের ফুল, এবং এটাকে বলা হচ্ছে রেইন ফরেস্ট। ঠিক আছে, এই দুইটার ব্যাখ্যা আমি দিচ্ছি। নিডারিয়া পর্বের প্রাণীদেরকে সমুদ্রের ফুল বলা হয়, তার কারণটা হচ্ছে এটা অবজেক্টিভের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আসে, যে নিচের কোনটিকে সমুদ্রের ফুল বলা হয়, সেটার নাম হচ্ছে নিডারিয়া। কেন বলা হয়? কারণটা হচ্ছে নিডারিয়া পর্বে প্রাণীগুলা দেখতে হচ্ছে ফুলের মতো দেখতে। এই যে দেখো, এটা কিছুটা হচ্ছে তোমার ওই যে রজনীগন্ধা ফুল নাকি জানি বলে না, এই যে তোমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোতে যে ফুলের ডাটা দেয় না, ওইটার মতো লম্বা, সামনে দুই সাইডে কিছু ফুল থাকে। আর হচ্ছে পরপিতা, পরপিতা বা নীল বোতামটাও দেখতে কিছুটা ফুলের মতো। তোমরা যদি বই এনে থাকো বা বাসায় গিয়ে দেখবা, ম্যাক্সিমাম নিডারিয়া পর্বে প্রাণীগুলা দেখতে হচ্ছে ফুলের মতো। ক্লিয়ার? তো এখন এরপরে হচ্ছে দেখো, নিডারিয়া পর্বে প্রাণীদেরকে রেইন ফরেস্ট নামে ডাকা হয়। কেন রেইন ফরেস্ট নামে কেন ডাকা হয়, এটার ব্যাখ্যা একটু পরের পেজে আছে। পরের পেজে আছে, রেইন ফরেস্ট নামে ডাকা হয়, এটার ব্যাখ্যাটা পরের পেজে আছে। এটা পিছনের দিকে পাস করে দেখো, সে বসে আসছে, সে তো বলতে পারে যে তার শীত লাগবে। দেখো, রেইন ফরেস্টের ব্যাখ্যা হচ্ছে দেখো, এটা আমি বলি, শোনো, রেইন ফরেস্টের কোনো ব্যাখ্যা অ্যাকচুয়ালি কখনোই পরীক্ষার মধ্যে আসবে না। হ্যাঁ, তো তোমাকে যে কাজটা করতে হবে, এখন তুমি যদি মনে রাখতে চাও, হ্যাঁ, তোমরা ওইদিকে তাকাও না, আমার দিকে তাকাও। তুমি যদি মনে রাখতে চাও, তাহলে পরীক্ষার জন্য বেটার হবে। আজকে কোনো সেটেলমেন্ট, কোনো কিছুই প্রিপেয়ার্ড না এখানে। আজকে একদিনে ক্লাস হবে, হোপফুলি আমরা শুক্রবার থেকে ওই রুমে ক্লাস করতে পারি। আজকে পারতাম যদি খেলে আমার বোর্ডটা ফিট করা থাকতো, বোর্ডটা ফিট করা হয়নি। আদার্সগুলো রুমে শেষ, আর কালকে সম্ভবত যদি ওয়ালপেপারটা চুজ করে আসছে, ওটা লাগাই দিতে পারি, তাহলে মোটামুটি আমার ক্লাসের বেসিক কাজগুলো শেষ হয়ে যাবে। তো এখন দেখো, রেইন ফরেস্ট বলা হয় কেন, আমি তোমাদেরকে বলি। রেইন ফরেস্ট বলা হয় হচ্ছে, শুনো, রেইন ফরেস্টটার যে কাহিনীটা দেওয়া আছে দেখো, নর্মালি অ্যামাজন পৃথিবীর রেইন ফরেস্ট বলা হয় হচ্ছে অ্যামাজনকে। কেন? অ্যামাজনের মধ্যে প্রচুর গাছ থাকে, প্রচুর গাছ থাকার কারণে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু গাছপালাগুলো, বৃক্ষ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, এবং এটাকে মানে বলা হয়ে থাকে পৃথিবীর ম্যাক্সিমাম বৃষ্টিপাত হচ্ছে কিন্তু অ্যামাজনের জন্যই। কিন্তু অ্যামাজনে বেশি গাছ আছে বলে কিন্তু ওটা বৃষ্টিপাতকে প্রভোগ করতেছে। আর যদি যত বেশি বৃক্ষ বাড়বে, তত বেশি ফুল ফলও কিন্তু বাড়বে। তার মানে দেখো, গাছ আছে বলে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে বলে কিন্তু গাছগুলাতে ফুল ফলগুলা হচ্ছে, ওই ফুল ফলগুলা খেয়ে কিন্তু টোটাল প্রাণীগুলা কিন্তু বেঁচে থাকতেছে। দেখো, লাস্ট লাইনে দেয়া আছে ফুল ফল হবে, এটা পরবর্তী পেজে, পেজ নাম্বার হচ্ছে তোমার 9, শীটের পেজ নাম্বার 9 এর মধ্যে কিন্তু এটা ব্যাখ্যাটা দিছে। এখন
তাহলে অ্যামাজনকে বলা হয়েছে রেইন ফরেস্ট। অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হয় কারণটা হচ্ছে তোমার ওইখানে হচ্ছে বৃষ্টি হয় বিধায় গাছগাছালি বাড়ে, ফলমূল বাড়ে, ফলমূলগুলা প্রাণীরা খায়, মানে টোটাল একটা জিনিস কিন্তু টিকে আছে। তো নিডারিয়া পর্বকে বলা হচ্ছে, নিডারিয়া পর্বে প্রাণীগুলোকে বলা হয়েছে রেইন ফরেস্ট। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি আসছেন? হ্যাঁ আসেন আসেন আসেন, আপনি আসেন। দেখো নিডারিয়া পর্বের প্রাণীরা, দেখো নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে যখন মারা যায় না, তারা পাথর আছে না সমুদ্রের মধ্যে যে পাথরগুলো থাকে, পাথরগুলোর মধ্যে গিয়ে স্থির অবস্থায় থাকে, ওগুলোকে বলা হচ্ছে প্রবাল। প্রবালের নাম তো তোমরা শুনছো, প্রবাল বা কোরাল। এই যে বাংলাদেশের একমাত্র প্রবাল দিক হচ্ছে সেন্ট মার্টিন। দ্যাট মিনস সেন্ট মার্টিনের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে প্রবাল থাকে। এখন পাথরের মধ্যে যখন নিডারিয়া পর্বের প্রাণীগুলো গিয়ে অবস্থান করবে, তখন ওই জায়গাটার মধ্যে অন্যান্য প্রাণীরা এসে বাসস্থান নেবে, বাসস্থান গড়বে। দ্যাট মিনস ওই নিডারিয়া পর্বের প্রাণীগুলা পাথরের মধ্যে থাকার কারণে একটা বাসস্থান তৈরি হয়েছে। দ্যাট মিনস অন্যান্য প্রাণীগুলো এসে ওটার মধ্যে থাকবে। এই কারণে নিডারিয়া পর্বের প্রাণীদেরকে সমুদ্রের রেইন ফরেস্ট বলে। আমার কথা বুঝছো? অ্যামাজন বনটা যেমন পৃথিবীর প্রাণীগুলোকে থাকতে দিচ্ছে, পৃথিবীকে বৃষ্টি হতে হেল্প করতেছে, ফলমূল হচ্ছে, তারপর পৃথিবীকে আবার বলা হয়ে থাকে যে পৃথিবীর অক্সিজেনের, টোটাল যে অক্সিজেনের তারও মানে কত পার্সেন্টেজ যেন অ্যামাজন থেকে আসে। তেমনি ভাবে সমুদ্রের তলদেশে যে প্রাণীগুলো আছে তাদেরকে যে শেল্টার দিতে হয়, সে কারণে এটাকে রেইন ফরেস্ট বলে। ভাই তোমার খালি মনে রাখতে হবে, সমুদ্রের ফুল বলা হয় সেম জিনিস, রেইন ফরেস্ট সেম জিনিস। কথা ক্লিয়ার? ব্যাখ্যাগুলো জাস্ট বললাম। এখন চলে আসে আগের পেজে, পেজ নাম্বার 8। এখন দেখো এখানে দেয়া আছে হচ্ছে নিডারিয়া 2 এর সূত্র মেনে চলে। এটা হচ্ছে 2 এর সূত্র মেনে চলে। এটা হচ্ছে নিডারিয়ার ক্যারেক্টারিস্টিক গুলা মনে রাখার জন্য একটা সূত্র। দেখো নাম্বার 1টা কি? দেখো নাম্বার 1 হচ্ছে তোমার প্রাণীটা হচ্ছে 2 স্তরে বিভক্ত থাকে। কি কি? এই যে দেখো নাম্বার 1 হচ্ছে 2 স্তরে ভাগ করা, 2 স্তরে। এটা হচ্ছে এপিডার্মিস, আর এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস আর এটা কি? গ্যাস্ট্রো, বা তুমি এটাকে এন্ডোডার্মিস বলতে পারো। আমরা এই দেখা যাচ্ছে বোর্ড, আমরা দ্বিস্তরী বলি। দেখো দেখো এটা হচ্ছে নিডারিয়া, যেহেতু পর্ব নাম্বার 2, আমরা জানি প্রাণী জগতের পর্ব হচ্ছে 9টা: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মোডা, কর্ডাটা। যেহেতু 2 নাম্বার পর্বের প্রাণী, তার স্তর থাকবে 2টা। সো কিন্তু স্পেশালি হচ্ছে মাঝখানে মেসোগ্লিয়া থাকতে পারে। ওটা যখন আমরা হাইড্রা চ্যাপ্টারটা পড়বো তখন কিন্তু আমরা এই নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো আরো ভালো করে জানবো। তাহলে নাম্বার 1 গেল কি 2 স্তরে ভাগ করে। নাম্বার 2তে দেখো এদের মুখছিদ্রের মধ্যে 2টা ভাগ থাকে, মুখছিদ্রের মধ্যে 2টা ভাগ থাকবে। যারা ভিডিও লেকচার করবে তাদের অবশ্যই শীটটা লাগবে, শীট ছাড়া ভিডিও লেকচার করতে পারবে না। দেখো এই যে মুখছিদ্রের মধ্যে, এই যে দেখো এটা হচ্ছে একটা হাইড্রা ভুলগারিস। হাইড্রা ভুলগারিস এটা মুখ থাকে, যে এটা হচ্ছে ওর মুখ, এটা কি মুখ। এবং ওদের কিন্তু কোনো পায়ুপথ নাই, ওদের কি থাকে? মুখের নিচেই আরেকটা ছিদ্র থাকে। ওই ছিদ্রটার নাম হচ্ছে হাইপোস্টোম। হাইপো কথাটার মানে হচ্ছে মুখ, আর স্টোম হাইপো মানে হচ্ছে কি নিচে, আর স্টোম মানে হচ্ছে কি মুখ। দেখো মুখের নিচে যে ছিদ্র থাকে তার নাম হচ্ছে হাইপোস্টোম। কথা বুঝছো? মুখের নিচে যে ছিদ্র থাকে তার নাম হচ্ছে হাইপোস্টোম। তো এইটা কিন্তু ওর পায়ুর কাজ করে। তাহলে দেখো এটাও কিন্তু 2টা জিনিস। দেখো 2 স্তর, মুখ ছিদ্র কিন্তু 2টা। এরপর হচ্ছে দেখো দেহ গহ্বর হচ্ছে সিলেন্টারন। এখন দেখো দেহ গহ্বরটা কি? সিলেন্টারন। দেখো বানানটা লিখছি সিল, COEL। সিল মানে হচ্ছে সিলম, তারপর হচ্ছে সিল এন্টেরন। সিল মানে হচ্ছে গহ্বর, মানে গহ্বরটার মধ্যে 2টা জিনিস থাকে, মানে গহ্বরটা 2টা কাজ করে। সে হচ্ছে পরিপাক করে এবং সংবহনও করে। পরিপাক মানে কি? সে যে খাবারটা খাবে সে খাবারটা ডাইজেস্ট করবে, আর সংবহন হচ্ছে তার যে রক্ত যে সাপ্লাইটা আছে না, সেটার কাজটা কিন্তু এই মাঝখানের মধ্যেই কিন্তু হবে। তার মানে ওর যে মাঝখানে যে গহ্বরটা থাকে। আচ্ছা অ্যাকচুয়ালি এবার বলো তো দেখি, হাইড্রা তো অ্যাসিলোমেট বা সিলমবিহীন প্রাণী, তাহলে এখানে গহ্বর থেকে আসলো? আমরা পড়ছি না যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস ছিল অ্যাসিলোমেট, নেমাটোডা ছিল হচ্ছে অপকৃত সিলম, আর বাকিগুলো হচ্ছে প্রকৃত সিলম। তাহলে এটার মধ্যে কোত্থেকে গহ্বর আসলো? কে বলতে পারবে এটার আনসার? নর্মালি আমরা কি পড়ছিলাম, তোমরা ওই যে ছকের মধ্যে চলো, যে দেখো ওই যে দিছিলাম এই ছকটা কিন্তু আসছে। এই যে দেখো তো নিডারিয়ার পর্বের ওরা কি সিলমহীন না? তাহলে এখানে কোত্থেকে সিলম আসলো?
নিডারিয়া পর্বেরা সিলোমহীন না, এখানে কোত্থেকে সিলোম আসলো? কে বলতে পারবা দেখি কার থিঙ্কিং ক্যাপাবিলিটি ভালো? আমি যখন কথা বলি এখান থেকে দেখা যায় আমাকে, তাহলে এখানে দাঁড়ায় বলবো একটু একটু এই দেখ, আমার কথা শুনলেই হয়েছে, আমার দেখে কি করবো? ওটা তো আমি আর এসব ক্লাস তো আর আমি আর কোথাও দিচ্ছি না, তোমরাই তো বলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওর বড় অবস্থা ভাই, বড় বয়সে তার মধ্যে গহ্বরটা আসছে। আর আমরা যে ভ্রূণ স্তরটা পড়ি বা সিলোমটা পড়ি সেটা কিন্তু বাচ্চাকাল, বাচ্চা না মানে তাদের ভ্রূণ অবস্থার মধ্যে, ভ্রূণ অবস্থায় কোনো গহ্বর থাকবে না, দ্যাটস ট্রু। বড় হলে তার মধ্যে একটা গহ্বর তো লাগবেই, তা নাহলে সে খাবার খাবে কোন দিক দিয়ে? কথা বুঝছো? তো অনেকে বলে যে স্যার এখানে তো আপনি বলছেন গহ্বর আসছে, আবার আমরা পড়তেছি এটা অ্যাসিলোমেট, তাহলে কেমনে মিললো? আরে ভাই অ্যাসিলোমেটটা হচ্ছে ভ্রূণ অবস্থায় গহ্বরটা নেই, বাট এখানে কিন্তু গহ্বর থাকবে। সো ওদের গহ্বরে খাবারটা ঢোকার ফলে সে পরিপাকের কাজও করে, সংবহনের কাজও করে। ক্লিয়ার? ডান। এরপর হচ্ছে দেখো, এরপর চলে যা পরিপাকের কাজ কি দেখো। পরিপাক, দুই ধরনের পরিপাক হয়। দেখো এটা দেখা যাচ্ছে? আচ্ছা, পরিপাকটা হচ্ছে দুই ধরনের, এখানে একটু ভুল লিখছে, এটা অন্ত্র পরিপাক লিখছে, এটা অন্ত পরিপাক হবে। অন্ত, অন্ত, অন্ত মানে কি? ভিতরে, কোষের ভিতরে যে পরিপাক হয় তার নাম হচ্ছে অন্ত পরিপাক। আর কোষের দুইটা কোষের মাঝখানে যে পরিপাকটা হয় ওটার নাম হচ্ছে আন্ত পরিপাক। এই যে দেখো, এই যে দেখো এখানে হচ্ছে যে কোষগুলো আছে, যে একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ, চারটা কোষ, পাঁচটা কোষ, ছয়টা কোষ, এই যে কোষের ভিতরে যে পরিপাক হয় তার নাম হচ্ছে অন্ত পরিপাক। অন্ত, অন্ত মানে ভিতরে। আর দুইটা কোষের মাঝখানে এই যে এই ফাঁকা 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 গুলাতে যে পরিপাক হয় না তার নাম হচ্ছে আন্ত পরিপাক। কথা বুঝছো কিনা বলো? এই আন্ত পরিপাককে আবার বহি পরিপাক নামও ডাকা হয়, কারণ কোষের বাইরে হচ্ছে। সো যদি আমি বলি অন্ত পরিপাক কমা আন্ত অথবা বহি, একই কিন্তু। কথা বুঝছো? আন্ত মানে হচ্ছে দুইটা কোষের মাঝখানে, আর বহি মানে হচ্ছে কোষের বাহিরে। তাহলে দেখো চারটা পয়েন্ট পড়াইলাম, সবগুলো কিন্তু দুইটা দুইটা কাহিনী পাইছি আমরা। এবার চলে আসো হচ্ছে এটার রূপ। এটার রূপ হচ্ছে দুইটা। এটার রূপ কি? রূপ হচ্ছে দুইটা, পলিপ ও মেডুসা। আরেকটা হচ্ছে পলিপ ও মেডুসা। এই দেখো নাম্বার 5, পলিপ আর হচ্ছে কি মেডুসা। এখন পলিপ কথাটার মানে হচ্ছে পলিপোড। পলিপোড মানে হচ্ছে অনেকগুলা পার্ট। ইট মিন্স শুনো, আমি যদি 4-5টা মানুষকে শুধু পায়ের সাইড দিয়ে বেঁধে রাখি, ধরো এই যে একটা মানুষ, দুইটা মানুষ, তিনটা, শুধু পা যদি বেঁধে রাখি একটা জায়গায়, হ্যাঁ, তখন কি তারা মুভ করতে পারবে? তো ওদের পলিপ দশাটা হচ্ছে বাচ্চাকালের দশা। ওই দশায় অনেকগুলো নিডারিয়া পর্বে প্রাণী একসাথে থাকে, তখন তাদেরকে দেখতে মনে হয় যে, মানে অ্যাকচুয়ালি দেখতে হয় এরকম টাইপের। আমি জানি না সুন্দর হবে কিনা, আমার এটা ছবিগুলো দেখতে হচ্ছে এই যে এরকম আসলে বাচ্চাদের পায়ের মতন থাকে। তো এরকম ধরো এই যে মানে বাচ্চাদের পায়ের মতো, মানে এই হাইড্রাগুলা এরকম বাচ্চাদের অনেকগুলা পা, তুমি চিন্তা করে যে একটা পা, দুইটা পা, তিনটা পা, চারটা পা একসাথে করে রাখলে যেরকম একটা শেপ হবে, নিডারিয়া পর্বের প্রাণীগুলো ওইভাবে একসাথে থাকে। তো ওই কন্ডিশনটার নাম হচ্ছে পলিপোড বা পলিপ দশা। দ্যাট মিনস ছোটবেলায় তোমরা এখানে পলিপ দশার পাশে যে অনেক পায়ের পাশে একটু টান দিয়ে তো লিখো হচ্ছে নিষ্ক্রিয়। মানে এই অবস্থায় কিন্তু ওরা নিষ্ক্রিয় থাকবে। ওরা কি মুভ করতে পারবে? ওরা মুভ করতে পারবে না। সো লিখো পলিপোডের পাশে অনেক পা আছে, ওটার পাশে টান দিয়ে লিখো নিষ্ক্রিয় এবং যৌন জনন করতে পারে না। নিষ্ক্রিয় এবং যৌন জনন করতে পারে না। নিষ্ক্রিয় এবং যৌন জনন করতে পারে না। 2, 3, 7, 9, 12 জন আসছে, তারপরে মনে হচ্ছে স্টুডেন্ট আসছে 2-3 জন, কারণ বড় রুম যে। ছেলেগুলো হচ্ছে ফাঁকিবাজ, হ্যাঁ, ওরা আসে না। ওই ব্যাচের ছেলেগুলো অলরেডি ক্লাসও পায় না, ওদেরকে আমি আসতে বলেছি, 4 জন আসেনি, বুঝছো? আদিব তো আসে নাই আজকে, দেখি ওরা শুনবে আমি ওদের নামে বদনাম করতেছি, কিন্তু ওরা ক্লাস করে না। ক্লাস করা উচিত ছিল, বা ক্লাস না করলে আমাকে ইনফর্ম করা উচিত। ক্লাসগুলো আসলে তোমরা অনেক সময় দেখো, ইন্টারমিডিয়েটে আমি যে ভুলটা করছি, 2 মিনিট সময় নিচ্ছি। আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম, ফার্স্ট ইয়ার আমি প্রচুর পড়ছিলাম, সেকেন্ড ইয়ারে উঠে আমার মধ্যে প্রচন্ড ফ্যাটিক কাজ করছে, মানে যে আমার ভালো লাগতো না কোনো কিছু। একজন ভাইয়ার কাছে পড়তাম, আমরা এরকম হোস্টেলের মধ্যে পড়তাম, তো ওই ভাইয়া এখানে বসতো, ভাইয়ার পাশে 2 জন, আর খাটের মধ্যে বসতাম 3 জন। তো ওই টাইমটাতে ভাইয়া ম্যাথ করে, তো আমি খালি ঘুরে দেখতাম যে কখন আমার ছুটি হবে। আমার মনে হইতো যে আমি এই জিনিসটা বাসায় গেলে আমি পারবো, এবং এইটার মতো বোকামি আর কোনো কিছু না। তোমার অনেক সময় পড়া দেখলে মনে হবে আরে এটা তো অনেক, তোমাদের এখানে অনেকেই আছে, আজকে আছে কিনা আমি জানি না, যখন 20 জনের মতো থাকে স্টুডেন্ট, তখন ওখানে 4-5 জন স্টুডেন্ট আছে যারা ক্লাসে কোনো ধরনের কনসেন্ট্রেশন দেয় না। তারা কি থিঙ্কিং করে জানো, আরে এটা তো আমি বাসায় গেলে পড়লেই পারবো।
এবং এই কাজটা যে করবা সে লাইফে পিছায় যাবা। টিচারকে তুমি টাকা দিচ্ছ বা টিচারকে তুমি সময় দিচ্ছ যাতে টিচার তোমাকে জিনিসটা বোঝায় দেয়, শুনবা, কনসেন্ট্রেশন দিবা, ক্লাসগুলো রেগুলারলি করবা। হ্যাঁ, এই যে অলরেডি HSC 23 রেজাল্ট তোমরা দেখছো, খুবই লাস্ট ইয়ারে A+ ছিল 1,76,000, এবার 92,000। সামনের বছর যে আরও কঠিন কোশ্চেন করে আরও A+ কমাবে না, কোনো গ্যারান্টি কিন্তু নাই। এবার যারাই A+ পাইছে তার মধ্যে আমার মধ্যে 50,000 A+ জেনুইন, এর মাঝখানেও অনেকে লাকিলি A+ পাইছে। যে একটা তোমাদের একটা আপোষ ছিল, অনেক ভালো স্টুডেন্ট বুঝছো, ও কিন্তু A+ পায়নি। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে শুক্রবারে বা শনিবারে 5টা স্টুডেন্টের কথা বলবো, 5 টাইপের স্টুডেন্ট, তোমরা খালি মিলাবা, মানে এটা কেস স্টাডির মতো করে আমি বানাইতেছি যে আমার কাছেই পড়া 5টা স্টুডেন্টের কথা বলবো, 5 জন 5 ক্যাটাগরির, এবং ওদের সাইন সিমটম, ওদের প্যারেন্টসের কনসার্ন বা ওদের কনসার্নগুলো আমি দেখাবো। এগুলো আমরা বুঝি, আমাদের এফোর্টে কিন্তু কম না, আমরা কিন্তু সেম। ওরা 5 জনই কিন্তু আমার কাছে পড়ছে একদম ফার্স্ট টু লাস্ট। যারা ফার্স্ট টু লাস্ট পড়ছে তাদেরটা আমি বলবো, যারা 2-3 মাস পড়ছে ওরা তো আমার আন্ডারে পড়বে না স্বাভাবিকভাবে। কারণ এমন অনেক স্টুডেন্ট তোমরা সেকেন্ড ইয়ারের টাইমে দেখবা, যদি আমার ব্যাচ ফাঁকা থাকে দেখবা 3 মাস আগে বায়োলজি পড়তে আসতেছে, 2 বছর কোনো খোঁজ খবর নেই, দে থিঙ্ক দ্যাট বায়োলজি পরে পড়লেই হবে। ওরা দেখবা যে ওদের দায়িত্ব তো ভাই আমি নিতে পারবো না, আমার কাছে যে মোটামুটি লেভেলে 1-1.5 বছর পরে বা 1 বছরও পড়লে আমি তাকে ওন করি, আমার মনে হয় যে তার রেজাল্টের জন্য আমার দায়বদ্ধতা থাকবে। এখন তুমি মনে করো রেগুলারলি ক্লাস করো না, আমাকে মাসকে মাস প্যারেন্টস পেমেন্ট করেছে, তুমি ক্লাস করো নাই, আসো নাই, হ্যাঁ সেটার দায়ভার তো আমি নিব না, ঠিক আছে? ওই দিন তোমরা দেখো যে কে কোন ক্যাটাগরিতে পড়ো, তাহলে ওরা যা রেজাল্ট করছে তুমি ঠিক তাই করবে, এর বেশি এদিক সেদিক হবে না। সর্বোচ্চ যদি তোমাদের কোয়েশ্চেনটা ইজি হয় এবং তুমি ক্লাসে হেল্প পাও, ক্লাসে হেল্প অনেক বড় জিনিস। দেখা গেছে যে এক সিরিয়ালে 100-150 জন রেজাল্ট অলমোস্ট সেম, আবার এক সিরিয়ালে অলমোস্ট খারাপ, ওটা কেন? কারণ কেউই পারে নাই, বুঝতে পারছো? যাই হোক, বাসায় মানে তোমরা এখানে যারা আসছো আজকে, এর বাইরেও 2-3 জন আছে ভালো, ওরা হয়তো আজকে বিভিন্ন ইস্যুজের কারণে আসতে পারে নাই, বুঝছো? তোমাদের এই এফোর্টটা রাখবা, পড়বা। ওকে, ডান। পলিপ ক্লাসগুলা করো, যে কোনো স্যারে ক্লাসগুলা খালি করো, এবং ক্লাসে কোয়েশ্চেন না পারলে স্যারকে কোয়েশ্চেন করো। কোনো স্যার যদি না বলে বা যদি বলে যে স্যার আমি এটা নেক্সট দিন বলবো, এই এতটুকু পর্যন্ত যে স্যার বলে সে স্যার ডেফিনেটলি হেল্পফুল। আর যদি কোয়েশ্চেন না দিয়ে চুপচাপ থাকে বা ইগনোর করে, এটা ডিফারেন্ট ইস্যু, এটাও অনেকেই করে সেটা। তবে তোমার কাজ হচ্ছে উসুল করে নেওয়া, উসুল করে নিবা, তুমি দায়িত্ব তোমার। আসলে টিচারে কিন্তু আসলে বাস্তবতা ভাই, আমরা যখন 20-30টা বাচ্চা ডিল করবো, আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার ভিতরে ঢুকতে পারবো না, সে সময় নেই আমার। গরজ তোমার, ঠেকা তোমার। তুমি যত বেশি টিচারকে বিরক্ত করবা, টিচার তোমার জন্য হলেও, টিচার যদি উনি ভালো টিচার হন বা ভালো মানুষ হন, সে তোমাকে সময় দিবে, দ্যাটস ট্রু। আচ্ছা দেখো, তাহলে পলিপটা গেল। এখন এই মেডুসার কাহিনীটা তোমরা হয়তো জানো কিনা, মেডুসাকে চিনো তোমরা? আমি কাহিনীটা অত ডিটেলসে জানি না। এটা হচ্ছে যে ওই গ্রিক রূপকথার একটা মেয়ে, বা তোমার হচ্ছে যে ওর চোখ এবং চুল দেখতে অনেক সুন্দর ছিল। তো একজন দেবতা ছিল, মানে ওই টাইমে, আমি প্রপার কাহিনীটা আমি বলতে পারছি না টপ টু দা টাইম, বাট সিকোয়েন্সটা আমি জানি। তো দেবতা যে ছিল, দেবতাটা হচ্ছে তোমার দেবতা ওই মেডুসার সাথে তার একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ছিল, মানে তার বউ থাকা ছিল, তার সাথে একটা রিলেশনশিপ ছিল। তো পরে ওই দেবতার বউ যখন জানতে পারে এই মেডুসার সাথে তার হাজব্যান্ডের সম্পর্ক আছে, তো ওয়াইফ হাজব্যান্ডের দোষ না দিয়ে ওর দোষ দেয় এবং ওকে অভিশাপ দেয় যে তোমার এই চুলের সৌন্দর্য এবং চোখের সৌন্দর্য যাতে না থাকে। তো তার অভিশাপে মেডুসার চুল কনভার্ট হয়ে যায় হচ্ছে সাপে, এবং সে চোখ দিয়ে যদি কোনো জিনিসের দিকে তাকায়, সেই জিনিসটা সাথে সাথে স্ট্যাচু বা স্থির হয়ে যায়। তাহলে মেডুসা চুল কনভার্ট হয় সাপে, আর চোখ দিয়ে যেদিকে তাকায় সেটা স্থির। তো এই কারণে হচ্ছে এই মেডুসা পরবর্তী কোনো যুদ্ধক্ষেত্রে যদি যাইতো, সে ইজিলি যে কোনো কাউকে ঘায়েল করতে পারতো। পরবর্তীতে আরেকজন গ্রিক বীর ছিল, ওর নাম হচ্ছে পার্সিয়াস এই মেডুসাকে খুন করতে সক্ষম হয়। খুন করে সে তার মাথাটা পার্সিয়াসের যে গার্লফ্রেন্ড ছিল তাকে গিফট করে। তো ওর তলোয়ারের মধ্যে ওর ইয়াটা ছিল, এই যে মেডুসার হেড পোর্শনটা ছিল। দ্যাট মিনস সে যদি কোনো যুদ্ধ করতো, সে কাউকে মারতে চাইলে সে ওই তলোয়ারটাকে দিত, ওই সাপের মতো চুলগুলো তাকে বিট করে ফেলতো। তো এটার সাথে নিডারিয়া পর্বের সম্পর্কটা কোথায়? সম্পর্কটা হচ্ছে এই যে এর সাথে, এই যে হাইড্রার, এগুলো হচ্ছে কর্ষিকা। হাইড্রা যখন কোনো খাবার দাবার দেখবে, সে কর্ষিকা দিয়ে গিয়ে ওটাকে পেঁচায় ধরবে, তার উচিত দেখো সাপের মতো, এবং কর্ষিকা থেকে এক ধরনের বিষ বের হয়ে সে ওই বস্তুটাকে মেরে ফেলবে। তাহলে দেখো যে চোখ যেরকম কোনো দিকে তাকালে সেটা স্থির হয়, এবং কর্ষিকা কোনো খাবারকে পেঁচায় ফেলে, তাহলে এটাও কিন্তু সেম।
তার মানে এই মেডুসা ওই যে গ্রিক রূপকথার নাম মেয়েটার নামের সাথে মিল রেখে ওর এই অ্যাবিলিটিস এর নাম দিছে মেডুসা দশা। দ্যাট মিনস এই দশায় সে যে কোনো খাবার বা বস্তু দেখলে সেটাকে সে কিল করে ফেলে এবং হচ্ছে তোমার হচ্ছে যে সেটাকে কিল করে এবং তাকে কি বলে এটাকে মেরে ফেলার ফলে সেটা পরবর্তীতে সে সেটাকে খেতে পারে বা তার বিপদ আপদে ইউজ করতে পারে। এই দশাটার নাম হচ্ছে মেডুসা। জাস্ট মনে রাখবা পলিপ অ্যান্ড মেডুসা, ব্যাখ্যাগুলো দেওয়া যাতে তোমাদের মনে থাকে। মেডুসা দশার পাশে তোমরা একটু টান দিয়ে লিখো, মেডুসার উপরে যে বলছিলাম না ব্যাখ্যা স্যার লেকচারে দিবেন, আমি কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেডুসার পাশে হচ্ছে লিখবো হচ্ছে সক্রিয় এবং যৌন জননে সক্ষম। কারণ কি এই দশায় তো তার পাগুলো আটকানো নাই, সে চাইলে মুভ করতে পারবে। ক্লিয়ার? এই তোমাকে ওই দিন পড়াইছিলাম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এরপর নেমাটোডা পড়িয়েছিলাম। শিওর তো? দেখো কিন্তু নেমাটোডা মনে আমি পড়াইছিলাম। শিওর কিনা দেখো, তুমি খাতা আনছো? খাতার মধ্যে চেক আউট করে দেখো, ছবি তুলে দেখো। এই দেখো এরপর হচ্ছে যে লাস্ট যে পয়েন্টটা, এটা প্রজাতিটা হচ্ছে সামুদ্রিকও থাকে, মিঠা পানির মধ্যে তুমি পাবা। দ্যাট মিনস লবণাক্ত প্রাণী এবং মিঠা পানির মধ্যে তুমি এদেরকে পাবা। তাহলে পয়েন্টসগুলো শেষ। এরপর হচ্ছে দেখো সিলেন্টরান নামক যে গহ্বরটা থাকে, এটা একটা নাম আছে, এটা একটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ভাস্কুলার বানানটা VAS হবে, VAS, ভাস্কুলার লিখছে, গ্যাস্ট্রোভাস্কুলার। এখন গ্যাস্ট্রো মানে কি? গ্যাস্ট্রোর নিচে টান দিয়ে লিখো হচ্ছে পরিপাক, আর ভাস্কুলারের নিচে টান দিয়ে লিখো হচ্ছে সংবহন। গ্যাস্ট্রোর নিচে টান দিয়ে লিখো হচ্ছে পরিপাক, আর ভাস্কুলারের নিচে টান দিয়ে লিখো হচ্ছে সংবহন। লাস্ট হচ্ছে এটার একটা নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ উপস্থিত। শুনো, তোমাদের প্রত্যেকেরই হয়তো টিউটোরিয়াল বা হ্যান্ডের অনেক পরীক্ষা ঠিক আছে। আমরা যখন চ্যাপ্টার 1টা শেষ করে হাইড্রা পড়বো, তখন তুমি নেমাটোসিস্ট একটা বিশাল 2টা পেজ পড়বা। নেমাটোসিস্ট এমন একটা জিনিস বা এমন একটা কোষ যেটার মধ্যে হাইড্রা ওই নেমাটোসিস্টের মাধ্যমে অন্য কোনো প্রাণীকে সে কিল করতে পারে। তার মানে আমরা জাস্ট বৈশিষ্ট্যের জন্য মনে রাখার জন্য পড়ে, আজকে আমরা ডিটেলসে না জানি। এটা ঠিক হাইড্রা পড়লে আমরা ইন ডিটেলসে পড়বো। এখানে কি দেওয়া আছে? নেমাটোসিস্ট। দেখো নেমাটোসিস্ট হচ্ছে একটা তোমার হচ্ছে যে কোষ বা নিডোসাইট, একটা কোষ যার ভিতরে একটা সিস্ট থাকে, সেটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। ওই নেমাটোসিস্টের ভিতরে তরল থাকে, যে তরল দিয়ে বা সেটা হচ্ছে এক ধরনের বিষ, যেটা দিয়ে সে কোনো বস্তুকে ঘায়েল করতে পারে। ইটস আপ টু ইউ, আমি তোমাকে ধরে রাখবো না। জীবনচক্রে সিলিয়াযুক্ত প্ল্যানুলা নামক লার্ভা দশা আছে। জীবনচক্রে সিলিয়াযুক্ত প্ল্যানুলা নামক লার্ভা দশা আছে। এটা কি জিনিস? দেখো ওদের যে লার্ভা দশা, সেটার নাম হচ্ছে প্ল্যানুলা। 20 প্রজাতির নিডারিয়ান স্বাদু পানির, বাকি সবই সামুদ্রিক। এটা মানে কি? তোমার হচ্ছে যে মানে এটার ম্যাক্সিমামই হচ্ছে স্বাদু প্রাণীর, বাকিটা হচ্ছে সামুদ্রিক। এখন এছাড়া ছকে থেকে বাকি 6টা বৈশিষ্ট্য করতে হবে। যাও ছক থেকে বাকি 6টা বৈশিষ্ট্য, দাঁড়াও, ছক থেকে বলতে হচ্ছে এই যে ছকের মধ্যে তুমি বাকি 6টা বৈশিষ্ট্য পাবা। এই তোমাকে কবির স্যারের ক্লাস আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো কোয়েশ্চেন বলো, জোরে, আমি শুনতে পাচ্ছি না, রুম অনেক। হ্যাঁ, এটা হচ্ছে ওদের জীবনের দশা। ছোটবেলায় ওরা কলোনি করে থাকে, একসাথে করে থাকে, নিষ্ক্রিয় হয়, তখন তারা যৌন জনন করতে পারে না। আবার এই পলিপ মেডুসা এই 2টা দশার পরে সে একটা সময় কিন্তু সেও কিন্তু নিষ্ক্রিয়ভাবে ওই যে কোরাল শেপ হয়ে কোন একটা পাথরের উপর বাকি জীবন পার করে দিবে। এই যে কোরাল জিনিসটা হচ্ছে সেন্ট মার্টিন বা কক্সবাজারে ঘুরতে গেলে অনেকে সুন্দর সুন্দর পাথর নিয়ে আসে আয়না, তারপর হচ্ছে ওই তোমার হচ্ছে যে শোকেসের মধ্যে সাজায় রাখে। তুমি নাথিং বাট তুমি পরিফেরা নিডারিয়া পর্বের প্রাণীদের বাসায় নিয়ে আসছো। হ্যাঁ, সে ডেড। তো এখন কোরাল যত বেশি থাকবে সমুদ্রের মধ্যে, তত বেশি অন্যান্য সামুদ্রিক প্রাণী পৃথিবী মানে বোঝা যাবে যে ওরা ইজিলি সমুদ্রের মধ্যে স্টে করতে পারতেছে। আর যদি কোরাল কমে যায়, বুঝতে হবে যে ওখানে মানুষজন নাই। ধরো এই যে মনে করো যে মানুষজন মনে করে যে গাছগাছালি নাই মানে কি, বুঝতে হবে যে পাখি পক্ষী, তোমার হচ্ছে বন জঙ্গল নাই মানে বাঘ ভাল্লুক নাই, প্রাণী বৈচিত্র্য ইজ ডিস্ট্রয়িং, এটা মিন করা হয়েছে। নিডারিয়া গেল। তাহলে আমরা কি শেষ করলাম? প্লাটিহেলমিনথিস শেষ করছি লাস্ট ক্লাসে, নিডারিয়া। হ্যাঁ বলো। হ্যাঁ, কোনটা?
যে ওইখানে প্রথম দিকে আমি বলছিলাম তো মনে হয়, ওখানে জাস্ট বলা আছে কি যে রেইন ফরেস্ট ডাকা হয় না, দরকার নাই, দরকার নাই। তবে যদি থাকে, শোনো, এক্সট্রা কোনো ইনফরমেশন পাইলে ভাই এনাফ জায়গা আছে সাথে। তোমরা যারা প্রত্যেকে মেডিকেল এক্সপার্ট, আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম জিনিসগুলো এখানে ইয়া করে, তোমরা অন্যান্য বই এখানে অ্যাড করে দিবা। তুমি যেটা পড়তে চাও এগুলো হচ্ছে মিনিমাম, এগুলো হচ্ছে তোমাকে সেভ করবে, এগুলো তোমাকে সেভ করবার। আমার মনে এর বাইরে এক্সট্রা দুই একটা ইনফরমেশন যদি থাকে, আমি এখানে পুরো শীটের মধ্যে লার্ভা দশাটা আনি না, এছাড়া বাকি দশাগুলো আমি আনছি। তারপরও কোনো ইনফরমেশন যদি তোমার মনে হয় যে স্যার এটা আমি শিখতে চাই, ভাই তুমি অ্যাড করে দিও, এবং ওইটা আমাকে জানাইও, আমি পরের এডিশনে আমি ওটা অ্যাড করবো, না আমার লাভ। এখানে তোমাদের প্রত্যেকে আমি দায়িত্ব দিচ্ছি, কোনো কিছু যদি মনে হয় যে স্যার আমার মনে হচ্ছে এটা অ্যাড করা যায়, আমাকে জানাবা, এটা টুকে নিব, কোনো সমস্যা নেই। আমি একটু পর্বগুলো একটু এদিক সেদিক করে পড়াইতেছি। নেমাটোডা কি পড়িয়েছিলাম তোমাকে, বলছি ওর পরীক্ষাটা খুব কাছে, আমরা ওকে একটু অন করি, হ্যাঁ হেল্প করি ওকে। নেমাটোডা কি পড়িয়েছিলাম? নেমাটোডা আমি তোমাকে পড়াইছি। আমার যা মলাস্কা পড়াইছি আমি, ঠিক আছে, তোমাকে পড়িয়েছি। ওই যে মনে করো রেতি জিব্বা, খেয়াল করো। অ্যানিলিডা পড়াই নেই, অ্যানিলিডা, ঠিক আছে। আসো, শীটটা থাকার কারণে তোমার জন্য ইজি আছে, বাট এলাস মানে প্রবলেম হচ্ছে প্রতিটা চ্যাপ্টার যখন শীট দিয়ে পড়াবো, এটা হচ্ছে যে তোমাদের হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে, লিখতে হবে কিছু কিছু চ্যাপ্টার আমরা লিখবো। আমরা বোটানি চ্যাপ্টার 3 যদি শর্ট সিলেবাস যদি না হয়, বোটানি চ্যাপ্টার 3 তে আমরা লিখে আবার পড়বো চ্যাপ্টার 1 এর মতো। দেখো এই যে অ্যানিলিডা, দেখো অ্যানিলিডা কথাটার মানে কি? এই অ্যানিলিডাটা দেখো, অ্যানিলিডাটা দেখো, তুমি একটা কাজ করো তো তাহারাত, এখানে একটু পার্সেন্টেজ, ওরা 3 জন সহ, ওদের নাম তো জানো, একটু পার্সেন্টেজটা দিয়ে দাও। ওরা দিলে মানে আমি বুঝবো যে শীট ওদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা শুনো, অ্যানিলিডা কথাটার মানে হচ্ছে, শীটে আছে আমি বোর্ডে যাচ্ছি না, অ্যানিলিডা কথাটার মানে হচ্ছে অ্যানুলার। অ্যানুলার কথাটার মানে হচ্ছে আংটি। এই অ্যানুলার মানে হচ্ছে আংটি। আংটি বলতে দেখো যে আমরা যে আংটি পরি না, এই প্রাণীগুলো হচ্ছে গোলাকার, ঠিক আছে। তো এগুলো একটা নাম হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী। অঙ্গুরিমাল প্রাণী হচ্ছে, এখানে অঙ্গুরিমাল বলতে আঙ্গুলের মধ্যে পরা যায় মতো এমন জিনিস। ওরা হচ্ছে, ওদের বডি স্ট্রাকচার এরকম গোলাকার থাকে, ফলে ওরা অঙ্গুরিমাল প্রাণী বলতে বোঝায় আঙ্গুলে পরা যায় এমন শেপ। সেটা হইতে পারে আংটি, তোমাকে বলেছি সবারটা দিয়ে দিতে, হ্যাঁ। তো হচ্ছে তোমার, এরপর হচ্ছে দেখো, এরা কিন্তু কৃমি না, আই রিপিট, এটাকে তুমি কৃমি বলতে পারবা না। দেখতে থাকো, এরা হচ্ছে সমখণ্ডক, একই ধরনের অঙ্গ বা অঙ্গাণু আছে। সব অঙ্গাণুতে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অঙ্গ বলা হয়। দেখো আমি একটা ছবি আঁকার ট্রাই করি, হ্যাঁ। এই দেখো, এটা হচ্ছে, এই জায়গায় আমি আমার দাঁড়াতে আনইজি লাগতেছে, বুঝছো? আমি তো আমার বোর্ডে অভ্যস্ত, এই বোর্ডে অভ্যস্ত না। শোনো, এটা মনে করো যে এটা প্রাণী, অ্যানিলিডা পর্বের প্রাণী, কিন্তু অনেকগুলো আংটি আসছে, গোলাকার শেপ কিন্তু। এখন দেখো এখানে কি বলছে, প্রত্যেকটা মানে ওদের বডির প্রত্যেকটা খণ্ডকে তুমি আলাদা করতে পারবে। দেখো তুমি কিন্তু প্রত্যেকটা খণ্ডকে তুমি আলাদা করতে পারতেছো। আমার টেবিল চলে আসছে, একটু দাঁড়াও। এই যে দেখো, তো মেটামার বলতে আমরা যে জিনিসটাকে বুঝতেছি, এই দেখো সমখণ্ডক বলতে বুঝি যে প্রত্যেকটা খণ্ড আছে না, প্রত্যেকটা খণ্ডের মধ্যে তুমি সেম অর্গানগুলা পাবা, সেটাকে বলা হয়েছে সমখণ্ডক, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে জিনিসটা আসছে, সমখণ্ডক বলতে আমরা বুঝবো প্রত্যেকটা খণ্ডে তুমি সেম অঙ্গগুলা পাবা। যেমন দেখো, এই যে তুমি খণ্ডে খণ্ডে ভাগ করতে পারবা বলে এই জিনিসটাকে বলা হয়েছে সেগমেন্টাল মানে অর্গান বলা হয়। তাহলে এই প্রাণীটার মানে প্রত্যেকটা অঙ্গকে বলা হচ্ছে সেগমেন্টাল অর্গান। তাহলে পরীক্ষার মধ্যে আসে নিচের কোন পর্বের প্রাণীতে সেগমেন্টাল অর্গান উপস্থিত, তাহলে কি হবে? অ্যানিলিডা। এরপর দেখো, দেখতে থাকো, নেফ্রিডিয়া। এই যে দেখো এই জায়গাটার মধ্যে, এই দেখো এই যে আমি ধরে আঁকলাম, এই যে ধরে এইটা মনে করো হচ্ছে নেফ্রিডিয়া নামক কি রেচন অঙ্গ। আমি আমার মতো করে আঁকছি, দেখো মানে তুমি প্রতিটা পার্টের মধ্যে ওর একটা রেচন অঙ্গ পাবা, ওই রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে নাম্বার 3 গেল। এবার দেখো এটার ভিতরে বাঁকা হয়ে গেছে, একটাই পরিপাক নালী থাকে, কথা বুঝছো? মানে ও যে অংশটা দিয়ে খাবার সাক করে নিবে, পরিপাক নালী কিন্তু একটা, মানে প্রতিটা খণ্ডক মধ্যে তুমি একটা করে পরিপাক নালী পাবা, মানে পরিপাক নালী কিন্তু একটাই, কথা বুঝছো? এরপর হচ্ছে দেখো, এদের চলন অঙ্গকে বলা হচ্ছে প্যারাপোডিয়া। প্যারা মানে হচ্ছে চারপাশ, আর পোডিয়া থেকে পোর্ট মানে হচ্ছে পা। প্যারাপোডিয়া মানে হচ্ছে 500 পা। দ্যাট মিনস দেখো এই যে ওর দুই সাইডে এরকম করে পায়ের মতো অংশ থাকবে, ওর দুই সাইডের মধ্যে এরকম করে পায়ের মতো অংশ থাকবে।
এই দেখছো, এগুলো এগুলো দেখছো না তোমরা? হ্যাঁ, শতপদী বলে এগুলাকে অনেক সময়। যে প্যারাপোডিয়া মানে, এখন এদের এই প্যারাপোডিয়া বা চলরঙ্গের একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে সিটি। এর নাম কি? সিটি, 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 সিটি বলা হয়, ঠিক আছে। আরেক নাম হচ্ছে সিটি। প্রতিটা খণ্ডে একই জিনিস থাকে বলে এদেরকে বলা হচ্ছে প্রকৃত খণ্ডক পানি, লেখা আছে এগুলা, সিটি বলা হয়। যে আরেক নাম হচ্ছে সিটি, সবকিছুই আছে লেখা। প্রতিটা খণ্ডে একই জিনিস থাকে, তাই এদেরকে বলা হচ্ছে প্রকৃত খণ্ড পানি। এরপর হচ্ছে দেখো রক্তের রসে, মানে ওদের যে রক্তটা, সেই রক্তরসে তুমি হিমোগ্লোবিন পাবা, আর এটা হচ্ছে হিমো এরিথ্রিন পাবা। হিমোগ্লোবিন মানে হচ্ছে এদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকবে, আর হিমো এরিথ্রিন থাকবে, রক্তটা লাল রঙের হবে। হ্যাঁ, আর এদের রক্ত সংবহন তন্ত্রটা বদ্ধ প্রকৃতির। বদ্ধ প্রকৃতির মানে কি? একই জায়গার মধ্যে ঘুরপাক খাবে। বদ্ধ রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে আমাদেরটাই, যে আমাদেরটা হচ্ছে বদ্ধ। কেমনে বুঝবা? এখান থেকে বের হয়ে সারা বডিতে গিয়ে আবার সেম জায়গায়, আবার সেম জায়গায়, আবার কন্টিনিউয়াসলি চলতে থাকে, এটাকে বলা হচ্ছে বদ্ধ। আর মুক্তটা কোনটা? মুক্তটা হচ্ছে ধরো এখান থেকে বের হবে, কিডনির মধ্যে যাবে, কিডনির মধ্যে ঘুমায় টুমায় আবার আসবে। লাইক সে ফ্রিডম আছে যে কোনো অঙ্গের মধ্যে গিয়ে টাইম পাস করার, কিন্তু আমাদের সময় কিন্তু সে ঘুরতে থাকবে কন্টিনিউয়াস, উইদিন 1 সেকেন্ড বা উইদিন 1 মিনিটের মধ্যে, 1 মিনিট না, লেস দেন 50 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের হোল ব্লাডটা কিন্তু সারা বডিতে ঘুরপাক খায়। কথা ক্লিয়ার? হ্যাঁ বলো। দুইটা ডিফারেন্ট জিনিস। হিমোগ্লোবিন বলা হয়েছে, ওখানে রক্তের মধ্যে আয়রন আছে, আর হিমো এরিথ্রিন বলতে মিন করেছে এরিথ্রো, কথাটার মানে হচ্ছে লাল। মানে আমাদের রক্তের মধ্যে যে রক্তকণিকাটা থাকে, লোহিত রক্তকণিকা, এটার নাম হচ্ছে এরিথ্রোসাইট, ওটাকে বলা হচ্ছে হিমো এরিথ্রিন। দুইটাই থাকবে, দুইটাই থাকবে। এটা দিয়ে একটু চেক করে নিও, বইতে ও না অবলিক দেওয়া, চেক করে আমাকে বই লাস্ট টাইম পড়াইতে। হ্যাঁ, আমার মনে হয় দুইটা জিনিসই আছে, অবলিক না, দুইটাই আছে। আচ্ছা, ট্রোকোফোর নামক লার্ভা দশাযুক্ত, এদের যে লার্ভা দশা, এটার নাম হচ্ছে ট্রোকোফোর। এটা একটু পড়বা। সব ধরনের লার্ভা দশা দেইনি, যেগুলো কোনো না কোনো ভাবে আসছে সেটা দেওয়া হয়েছে। ওকে, তারপর দেখো এরা কই কই থাকে? মিঠা পানি, নোনা পানি বা স্থলে। এই যে এখানেও দেখো অবলিক স্থলে দেওয়া, মানে নোনা পানি ও স্থলে হবে আর কি। আচ্ছা, অনেকটা স্বাধীনজীবী, অনেকগুলো আছে পরজীবী, অনেকগুলো আছে সে নিজে নিজে বাস করে, অনেকগুলো আছে অন্যজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। ত্রিস্তরী, এটা আমরা জানি। হ্যাঁ, ত্রিস্তরী, প্রকৃতশীলম বা সাথে পেরিটোনিয়াম পর্দা। হ্যাঁ, অ্যানিলিডে কি? প্রকৃতশীলম এবং পেরিটোনিয়াম পর্দা সবকিছু আছে। একলিঙ্গ, দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিউটিকল, আবরণী, অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। আর এক্সাম্পল যদি দুইটা পড়তে পারো ভালো, না পড়লে আরো ভালো। কথা কি? অ্যানিলিডার একবার পড়ো, অ্যানিলিডার একবার পড়ো, পড়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। হিমুরূপাকে টাস্কি মারলো, এই আর্থ্রোপোডা হচ্ছে হিমুরূপাকে টাস্কি মারলো। আছে নাই? এটা নাই? ওই যে আছে, দেখো আর্থ্রোপোডা মানে কি? দেখো আর্থ্রোপোডা হচ্ছে তোমার, আর্থ মানে হচ্ছে সন্ধি। এই অর্থোপেডিক্সের ডক্টর নাম শোনো না? অর্থোপেডিক্স, অর্থোপেডিক্স মানে যেটা হাড় জোড়া লাগায়। হ্যাঁ, কি বল তোমার আসছে? আচ্ছা, অর্থ মানে হচ্ছে, অর্থ থেকে আসছে হচ্ছে আর্থ। এই দেখো আর্থ মানে, এখন দেখো পোড়া মানে কি? পোড়া মানে পোট, পোট থেকে কি? পা। তাহলে হচ্ছে ওদের পাটা হচ্ছে সন্ধিযুক্ত থাকবে। সন্ধিযুক্ত পা কোনগুলো? এই যে দেখো আমাদেরটা কিন্তু সন্ধিযুক্ত পা। যে তাকাও আমার কঙ্কাল কোথায়। আচ্ছা, তো হচ্ছে তোমার সন্ধিযুক্ত পা বলতেছে তোমার, এই যে দেখো পায়ের মধ্যে জয়েন্ট আছে, এই যে জয়েন্ট, এই যে জয়েন্ট, এই জয়েন্ট মানে হচ্ছে সন্ধি। আমরা ইয়া পড়ি না বাংলাতে সন্ধি? সন্ধি মানে কি? যোগ করা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো আর্থ্রোপোডা মানে হচ্ছে সন্ধিযুক্ত পা যেখানে থাকবে, আর প্রথম আর্থ্রোপোডা পর্বে। এখন দেখো সন্ধিযুক্ত পাটা কিন্তু সর্বপ্রথম কাদের আসছে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের আসছে সন্ধিযুক্ত পা। এটা প্রাণী জগতের বৃহত্তম পর্ব। হিমু রূপাকে টাস্কি মারলো। হিমুকেও তোমরা চিনো, রূপাকেও তোমরা চিনো, ঠিক আছে? চিনো না? হিমু রূপা ইয়া পড়ছো না, হুমায়ুন আহমেদ? হিমুতে হচ্ছে হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর থাকে। এই তোমরা এখানে এটা নিচে লিখো, হিম মানে হচ্ছে ব্লাড, সিল মানে কি? গহ্বর। তাহলে গহ্বরটা রক্তপূর্ণ থাকবে, তার মানে বুঝতে পারছো আমাদেরও কিন্তু এরকম রক্তপূর্ণ একটা গহ্বর আছে, সেটার নাম কি? হৃৎপিণ্ড, তাই না? ওদের মধ্যে হিমোসিল নামক রক্তপূর্ণ, হিম মানে হচ্ছে ব্লাড, সিল মানে হচ্ছে গহ্বর। তাহলে সেখানে হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর থাকবে। তারপরে হচ্ছে দেখো মতে হচ্ছে, এটা হিম লিখে ফেলছে, এটাকে হিমু বানায় দাও। হিম লিখে ফেলছে, এটা ওই দিন আমি তাড়াতাড়ি বসে চেক আউট করছি, ভুলভাল থাকবে স্বাভাবিকভাবে। মুতে হচ্ছে মুখপাঙ্গ, রুতে হচ্ছে মুখপাঙ্গ জিনিসটা কি? তোমরা সবাই ঘাসফড়িং খোলো, ঘাসফড়িং। আমি পেজ নং বলছি।
তুমি ঘাস ফড়িং পড়ে ফেলেছো? ঘাস ফড়িং এর পেজ নাম্বার হচ্ছে 85, পেজ নাম্বার 85 খোলো পেজ। হ্যাঁ 85 বা 83 তে দেখো গিয়ে, আগে পরে পাবা। ওখানে দেখো এই যে তোমরা চিন্তা করে দেখো যে এই জিনিসটা, এই যে এটা, এই যে এটার মধ্যে হচ্ছে তোমার দেখো এই যে এই জিনিসটা আছে না, এগুলো হচ্ছে মুখের এক একটা পার্টস। লাইক আমাদের যেরকম ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ফার্দার যে জিনিসগুলো আছে ওগুলাকে বলা হচ্ছে মুখোপাঙ্গ। কথা ক্লিয়ার? মুখ উপাঙ্গ মানে মুখের যে ছোট 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 অঙ্গগুলা সেগুলো। আর তারপরও দেখো এই যে, দেখো এই যে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা ঘাস ফড়িং দেখা যাচ্ছে এখানে। এই যে এটা দেখো, এই যে এখানে হচ্ছে এই যে মুখটা আছে না, দেখো এই যে মুখটা, এই মুখটাকেই ওরা এমনি করে আনলে মানে সামনের দিকে তোমার দিকে যদি ঘোরে তখন দেখতে এরকম লাগবে। তাহলে ওদের মুখের অঙ্গগুলোকে তুমি অনেকগুলো ভাগে ভাগ করতে পারবা। হ্যাঁ নাক কান মুখোপাঙ্গ, ওদের ওরকম নাক কান আছে, ওদের ওগুলোর মধ্যে ওই মুখোপাঙ্গের গুলার মধ্যে নাক কানও পড়বে। তারপর দেখো রূপাকে হচ্ছে রূপান্তর বা মেটামরফোস। আচ্ছা রূপান্তর হচ্ছে ঘাস ফড়িং যখন পড়বা, ঘাস ফড়িং এর রূপান্তরের স্টেজগুলো পড়তে হবে। দ্যাট মিনস ঘাস ফড়িং ছোট একটা লার্ভা, পিউপা, তারপর এবং এরকম বিভিন্ন দশা পার হয়ে একটা পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এ যখন পরিণত হয়, টোটাল প্রসেসটাকে বলা হয় হচ্ছে রূপান্তর বা মেটামরফোসিস। তোমরা ঘাস ফড়িং এর রূপান্তরের ছবিটা দেখলে এটা সম্বন্ধে আইডিয়া পাবা, এখন না দেখলেও চলবে। আমি জাস্ট বলি, মানে এটা বলতে চাচ্ছি একটা আর্থ্রোপোডা পর্বে প্রাণী লাইক তেলাপোকা চিন্তা করো, তেলাপোকা বাচ্চা দেয়া থেকে শুরু করে বড় হয়ে উড়া পর্যন্ত যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাকে তার রূপান্তর বলা হয়। তাহলে হিমু, রূপা। পাতে হচ্ছে পুঞ্জাক্ষীয় অ্যান্টেনা। পুঞ্জাক্ষী কোনটা? অ্যান্টেনা হচ্ছে ঘাস ফড়িং বা তেলাপোকার সময় দুটো সুর থাকবে, মানে এটাকে কি বলে, শুং বলে। মানে ওরকম দেখবা যে তুমি তেলাপোকা বসে আছে এরকম করে মুভ করতেছে, ওটা দেখলে কিন্তু আমাদের ভয় লাগে, তো ওটাকে বলা হচ্ছে অ্যান্টেনা। আর পুঞ্জাক্ষী বলতে হচ্ছে ঘাস ফড়িং এর যে চোখটা আছে না, সেটাকে বলা হচ্ছে পুঞ্জাক্ষী। দেখো পুঞ্জাক্ষী মানে পুঞ্জীভূত অক্ষী, অক্ষী মানে চোখ, অনেকগুলা চোখ মিলে যখন একসাথে থাকে সেটার নাম হচ্ছে পুঞ্জাক্ষী। সো এটা দেখো নিডারিয়া পর্ব আর আর্থ্রোপোডা পর্বটা তুমি এমনিতেই বুঝবা যখন তোমার ঘাস ফড়িং শেষ হয়ে যাবে, হাইড্রা শেষ হয়ে যাবে। সেখানে ডেমো ভাবে বুঝলেই হবে, যাতে পরীক্ষার মধ্যে অবজেক্টিভে আনসার করতে পারো। নেক্সটে দেখো রূপাককে কত হচ্ছে কাইটিন আবরণ, এটা আমরা ওই 6টা পয়েন্ট থেকে পারবো। ট্যাগমাটা বা অঞ্চলায়ন, দেখো ঘাস ফড়িং এর বডিকে তুমি মাথা, তারপর হচ্ছে পেট বা উদর এবং লেজ, এই 3টা ভাগে কিন্তু ভাগ করা যায়। এটাকে বলা হয়েছে অঞ্চলায়ন বা ট্যাগমেটা। শুনো আমি কিন্তু এই চ্যাপ্টারের প্রথম দিকে অনেক জিনিসই কিন্তু তোমাদেরকে ভাবে দেখাই না, কারণ ওগুলো রিটেন বা অবজেক্টিভ কখনই আসে না, এগুলো কিন্তু শিটে দেওয়া আছে, তুমি একবার পড়ে নিবা। যাদের পরীক্ষা ঠিক আছে আমরা আস্তে আস্তে প্রসিড করব। তো এখানে দেখো ট্যাগমেটা বা অঞ্চল, তোমরা এই শিটটা প্রতিদিন ক্লাসে নিয়ে আসবা, শুক্র বা শনিবারে ক্লাসে আনবা। এই সেন্সে উইলসের একটা স্টুডেন্টের জন্য আমরা এই ক্লাসটা ওইখানে করি না, যেদিন দেখবো ও আসে না আমরা দ্রুত করে পানি বিজ্ঞান পড়া স্টার্ট করে দেবো। এটা কিন্তু মাথায় এই শীটটা ব্যাগে রাখবা, ওকে। টতে হচ্ছে ট্যাগমেটা বা অঞ্চলায়ন, বডিকে মাথা, বক্ষ, দেখো মাথা, বক্ষ, উদর, লেজ 4টা ভাগে ভাগ করা, যেগুলোকে বলা হচ্ছে অঞ্চলায়ন। তারপর হচ্ছে দন্ত শুধু হচ্ছে সন্ধিযুক্ত পা থাকে। তারপর হচ্ছে কিতে কোনো কিছু নাই, মাতে হচ্ছে মালপিজিয়ান নালিকা। তোমরা দেখো ক্লাস 9-10-এ তোমরা কিডনি বা রেচন অনেক ভালো পারো, সেখানে কিন্তু মালপিজিয়ান বডি কথাটা ছিল, ওদেরও রেচন অঙ্গটার নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। আমরা যখন ঘাস ফড়িং পড়বো এই মালপিজিয়ান নালিকার ছবি আমাদের আঁকতে হবে, তখন আমরা এটা ভালো মতো বুঝবো। হ্যাঁ এরপর দেখো অন্তর্নিষেক ঘটে। অন্তর্নিষেক মানে কি? দ্যাট মিনস হচ্ছে স্ত্রী ঘাস ফড়িং বা স্ত্রী আর্থ্রোপোডা পর্বে প্রাণীর ভিতরেই বাচ্চাটা বড় হবে। বহির্নিষেক কোনটা? যদি বাচ্চাটা, যেমন মাছের ক্ষেত্রে স্ত্রী মাছ ডিম পারবে, পুরুষ মাছ সেটার মধ্যে হচ্ছে শুক্রাণুকে ছেড়ে দিবে, পরে মাছটা বাইরেই বড় হবে। মাছের পেটের ভিতরে কিন্তু মাছ বড় হয় না, সব মাছের ক্ষেত্রে না। ডিফারেন্ট হচ্ছে হাঙর মাছ, হাঙর মাছের অন্তর্নিষেক ঘটে, নর্মালি অন্যান্য মাছের বহির্নিষেক ঘটে। হিউম্যানের কোনটা হয়? অন্তর্নিষেক। অন্তর্নিষেক কারণ একজন মায়ের গর্ভে তার বাচ্চাটা বড় হয়। তারপর হচ্ছে প্রকৃত শিলম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, একলঙ্গি, ত্রিস্তরী মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা। আর এক্সাম্পলের মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে এপিস ম্যালিফেরা, এটা হচ্ছে মৌমাছি হবে। এবার তোমরা আর্থ্রোপোডা একবার পড়ো, দ্রুত পড়ো, পরে আমাকে দেখো কোনো সমস্যা আছে কিনা। প্রত্যেকে বাসে আজকে বইটা পড়বা, বইয়ের মধ্যে কোনো ইনফরমেশন পেলে অ্যাড করে, ইচ অ্যান্ড এভরিওয়ান যে যেটা অ্যাড করবা সেটা আমাকে জানাবা, আমি ওগুলো শিটে অ্যাড করে নিব। আর তোমার কিন্তু চ্যাপ্টার 2 কিন্তু চ্যাপ্টার 2 শেষ হয়ে গেছে না? এই তোমাদের চ্যাপ্টার 2 শেষ হয় নাই? ও তাই তোমাদেরকে ক্যান্ডিড ডিএনএ আনা শুরু করবো নেক্সট দিন। একটু চ্যাপ্টার 2 শেষ করতে হবে। আর অল্প
একটু বাকি আছে। আচ্ছা পড়ো, আর তোমাদের এটা পড়ো একবার, রিডিং দিয়ে আমাকে জানো। দেখো এটা হচ্ছে, এরপর দেখো হচ্ছে কর্ডাটা। দেখো কর্ডাটার কর্ড মানে হচ্ছে রজ্জু, আটা মানে হচ্ছে বহন করা। মানে যেসব প্রাণী, এই যে আমাদের পিঠের পিছনে যে মেরুদণ্ডটা আছে তার ভিতরে যে রজ্জুটা আছে সেটাকে বলা হচ্ছে মেরু রজ্জু। যেসব প্রাণী মেরুতে রজ্জু বহন করে তাদেরকে বলা হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী। কথা ক্লিয়ার? ডান? হ্যাঁ, রজ্জু মানে হচ্ছে যে স্পাইনাল, শোনো রজ্জু মানে হচ্ছে ওই যে মেরুদণ্ডের ভিতরে, মানে এটা আমি একটু পরে দেখাচ্ছি বোর্ডে, তার আগে তুমি বলো। রজ্জু মানে হচ্ছে অনেকগুলা নার্ভ একসাথে হয়ে সুতার মতো যে স্ট্রাকচারটা, অনেকগুলা নার্ভ একসাথে হয়ে সুতার মতো যে স্ট্রাকচারটা তৈরি করে সেটার নামই হচ্ছে রজ্জু। কথা বুঝছো? এবং রজ্জুটা থাকে হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে হাড্ডিগুলো আছে না, কশেরুকার ভিতরে একটা ফাঁকা জায়গার মধ্যে থাকে। ওই যে আমি হাড্ডিগুলো গেলে দেখাই দিব না, সমস্যা নেই। শোনো এখন দেখো এটা নটোকর্ড এবং নার্ভ কর্ড। এখন এই যে আসো নটোকর্ড এবং নার্ভ কর্ড জিনিসটা কি, হ্যাঁ এটা আমি তোমাদেরকে দেখাবো। ভিডিও ঠিক আছে? নটোকর্ড এবং নার্ভ কর্ড। দেখো এই দেখো এটা ধরো হচ্ছে একটা হিউম্যান বডির একটা পার্ট, ধরো এটা হিউম্যান বডির একটা পার্ট। তো বাচ্চাকালে মায়ের পেটে যখন ছিল সেখানে এরকম করে একটা জিনিস আসে, আরেকটা আসে হচ্ছে এই যে এটা। দেখো এটার নাম হচ্ছে, দেখা যাচ্ছে তো বোর্ডে, এটার নাম হচ্ছে নার্ভ কর্ড। এটা চাইলে তোমরা এক পাশে আঁকতে পারো ছোট করে। এটার নাম হচ্ছে নার্ভ কর্ড, আর এটার নাম হচ্ছে নটোকর্ড। এটার নাম কি? এটার নাম হচ্ছে নটোকর্ড। মানে মায়ের পেটে থাকা অবস্থায়, মায়ের পেটে জাইগোটের পরে যখন আস্তে আস্তে তার বডির স্ট্রাকচারটা তৈরি হয়, তখন তার ভিতরে যে বলে না জীবন চক্রের কোনো একটা পর্যায়ে নটোকর্ড থাকে, যেটা পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়। সেটাই আমি তোমাকে দেখাচ্ছি। এটা পেটের ভিতরে হচ্ছে। পেটের ভিতরে প্রথমে একটা রজ্জু আসবে, ওটার নাম হচ্ছে নার্ভ কর্ড বা স্নায়ু রজ্জু। নার্ভ কর্ডের বাংলা কি? নার্ভ কর্ডের বাংলা হচ্ছে স্নায়ু রজ্জু, আর নটোকর্ডের বাংলা হচ্ছে তো নটোকর্ড। এখন দেখো তোমরা আগে দেখো, এই পরে আইকো, আগে দেখো। এখন দেখো এই নার্ভ কর্ডটা আস্তে আস্তে সামনের দিকে ফুলে হচ্ছে সে কি তৈরি করে জানো? সে তৈরি করে হচ্ছে ব্রেইন। ছেড়ে দিব, হ্যাঁ বলো বলো। ব্রেন ওরকম, ব্রেন হচ্ছে ওরকম সফট না, ব্রেন ওরকম সফট বলা যাবে না। ব্রেনের মধ্যে সার্কাস বা সেলগুলো থাকে, ওগুলো অতটাও সফট না। রান্না করলে তো সবকিছু সফট হয়ে যায়। আচ্ছা দেখো এই নার্ভ কর্ডটা কিসে কনভার্ট হচ্ছে? ব্রেইনে। ক্লিয়ার? তাহলে নার্ভ কর্ডটা ব্রেইনে, আর এই যে নার্ভটা, এটা তো নার্ভ কর্ডটা এখানে আসছেই, এই যে নার্ভ কর্ডটা এখানে আসছেই, তাই না? হ্যাঁ, তো এখন হচ্ছে তোমার দেখো, এখন হচ্ছে আর তাহলে আমরা কিন্তু মেরুরজ্জু পেয়ে গেছি, তাই না? এই যে দেখো নার্ভ কর্ডটা কিন্তু স্নায়ুরজ্জু আকারে আসছে, সামনের দিকে আমরা ব্রেইন পাইছি। আর এই যে নটোকর্ডটা আছে না, এইটা এক একটা হাড্ডি হচ্ছে। এই দেখছো, মানে এরকম না অ্যাকচুয়ালি। তার মানে বুঝতে পারছো, হাড্ডি দিয়ে আমি মেরুরজ্জুটাকে ঢেকে দিচ্ছি। এই যে তোমার পিছনে যে হাড্ডি মানে মেরুদণ্ডটা আছে না, ওটার ভিতরে কিন্তু মেরুরজ্জুটা থাকে। তুমি কিন্তু চাইলে ওখানে ঢুকতে পারবা না, এন্ট্রি নিতে পারবা না। যে আমার কঙ্কালের পিছনে দেখবা একদম পিছন দিকে এই জায়গাটুকুতে গিয়ে হয়তো সর্বোচ্চ পরিমাণে তুমি সিরিঞ্জ ইনপুট করতে পারবা, যেটা ওই অজ্ঞান করার জন্য ডক্টররা ইউজ করে থাকে। কথা বুঝছো তো? তাহলে দেখো এই নটোকর্ডটা কিসে কনভার্ট হচ্ছে? ভার্টিবাই বা কশেরুকাতে কনভার্ট হচ্ছে। কিসে? কশেরুকাতে। কথা বুঝছো? কথা ক্লিয়ার তো? তাহলে দেখো স্নায়ুরজ্জু ব্রেইনে, আর নটোকর্ড কনভার্ট হচ্ছে ভার্টিব্রাতে। তাহলে দেখো প্রথম যে লাইনটা নটোকর্ড এবং নার্ভ কর্ড থাকে, তোমরা এখানে লাইনটা একটু এডিট করে লিখো, নটোকর্ড এবং নার্ভ কর্ড থাকে। বলো বলো বলো।
কশেরুকা মানে হচ্ছে এই যে মেরুদণ্ড যে হাড্ডিগুলো দিয়ে হচ্ছে না, ওগুলোকে কশেরুকা বলে। যে কঙ্কালে যখন যাবা, কঙ্কালের পিছনে প্রায় 33টা কশেরুকা আছে, 33টা কশেরুকা মিলে একটা মেরুদণ্ড হয়, বুঝছো? মানুষের। তারপর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, একলিঙ্গ, প্রকৃতশীলম, ত্রিস্তরী, অঙ্গতন্ত্র মাত্রা, এগুলো আমরা পারি সবাই। অঙ্গতন্ত্র মাত্রা এগুলো আমরা পারি। এবার দেখো, চিত্র বই থেকে আঁকতে হবে মানে কি? চিত্র আসলে বই থেকে আঁকতে হবে না, চিত্র এটাই চিত্র। উনি আসলে ওই যে যার নোটটা দিয়েছি, উনি যেটাই চিত্র দেখে সেটাই উনি লিখে দেয়, বই থেকে আঁকতে হবে। চিত্রটা তোমরা আঁকছো কিন্তু, হ্যাঁ। এরপর দেখো, জীবনচক্রে কোনো এক পর্যায়ে নটকট বিদ্যমান থাকে, এই নটকট পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়। পাইছো? নটকট মেরুদণ্ডে পরিণত হয়েছে। এরপর দেখো, নটকটের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাফা নলাকার স্নায়ুরজ্জু থাকে। এই যে স্নায়ুরজ্জু, এটা মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে স্নায়ুরজ্জুটি পরিবর্তিত সম্মুখ প্রান্তে মস্তিষ্ক এবং পশ্চাৎ প্রান্তে সুষুম্না কাণ্ড। আচ্ছা দেখো, স্নায়ুরজ্জুটাই স্পাইনাল কর্ড তৈরি করে। স্পাইনাল কর্ড মানে শুনো, আমি তোমাকে বলি, স্নায়ুরজ্জু তো অনেকগুলা সুতা যখন আস্তে আস্তে ম্যাচিউর হয়, তার বাইরে একটা আবরণী তৈরি হয়, সেটার নামই হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। আমি বলি, প্রথমে নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জুটা এই সামনের দিকে ব্রেইন হয়, আর পিছনের যে অংশটা সেটাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড। মানে অনেকগুলো সুতা দিয়ে তুমি দড়ি বানাইছো, দড়ির উপরে একটা কাভার দিছো, ওই কাভার সহ জিনিসটাকে বলা হয় সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। লাইনটা পড়ো সবাই, সেকেন্ড লাইনটা মানে ফার্স্ট লাইনটা পড়ো, যে নটকটের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাফা নলাকার স্নায়ুরজ্জু থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুরজ্জুটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক, পশ্চাতে সুষুম্না কাণ্ড গঠন করে। কথা বুঝছো? কশেরুকা হচ্ছে বাইরে কাভার দিয়ে রাখছে হাড্ডিটা, আর মাঝখানে যে নার্ভ কর্ডটা মানে সুতাগুলা থাকে, অনেকগুলো সুতার মতো দেখতে, ওগুলো একসময় দড়ি তৈরি করে, দড়ির নাম হচ্ছে স্নায়ুরজ্জু। এই স্নায়ুরজ্জুটার উপরে একটা মাইলিন শীতের একটা আবরণী পড়ে, তখন একটু ম্যাচিউরড হইলে সেটাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। বাট এটা বাচ্চাকালে থাকে স্নায়ুরজ্জু আর হচ্ছে মানে নার্ভ কর্ড আর নটকট। বড় হইতে যখন মায়ের পেট থেকে বের হয়ে আসে, তখন বাচ্চার এই কশেরুকাগুলো তার বডিতে থাকে, আর এই স্পাইনাল কর্ডটাও তার বডিতে থাকে। এগুলো আস্তে আস্তে ম্যাচিউরড হয় ডে বাই ডেস। এরপর দেখো, জীবনচক্রের যে কোনো দশায় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। শোনো, গলবিলীয় ফুলকা ছিদ্র মানে যে আমাদের যে ফুসফুস হচ্ছে না, এই ফুসফুসটাই কোনো একটা পর্যায়ে গলবিলীয় ফুলকা মানে ছিল, মানে গলার মধ্যে একটা ফুলকা ছিল, সেটা আস্তে আস্তে বড় হয়ে দুই সাইডে ফুসফুসে কনভার্ট হয়। কথা বুঝছো? তাহলে জীবনচক্রের কোনো একটা দশায় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। এরপর দেখো, এই গলবিলের নিচে এন্ডোস্টাইল নামক অঙ্গ থাকে, যা থাইরয়েড গ্রন্থিতে পরিণত আছে। এটা একটা ভাস জিনিস, এটা হচ্ছে তোমাকে যত বেশি ডিটেল নিয়ে আমি যাব তত বেশি তুমি এটা বুঝবা। কিন্তু দেখো, আমি তোমাদেরকে বলি, এই যে এটা দেখছো না, এই যে ছেলেদের ক্ষেত্রে যে তোমার হচ্ছে অ্যাডামস অ্যাপল থাকে, অ্যাডামস অ্যাপলের ঠিক নিচের মধ্যে হচ্ছে থাইরয়েড গ্রন্থিটা থাকে। আমরা তো জানি আমাদের এই জায়গাতে থাইরয়েড গ্রন্থি থাকে। তোমরা 9, 10 চ্যাপ্টার 11 মধ্যে গ্রন্থিগুলোর নাম পড়ছো। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামক হরমোন আসে। এই থাইরক্সিন হরমোন বডির অনেকগুলা কাজে সহযোগিতা করে। ক্লিয়ার? তাহলে দেখো, গলবিলের নিচে এন্ডোস্টাইল নামক অঙ্গ, তাহলে এটা একটু মুখস্থর মতো করে নাও করো, মুখস্থর মতো করেই করো। আমাকে জাস্ট মনে করাবা, নেক্সট যেদিন আমি ক্লাস নিব আছে একটু তাড়াহুড়ো আছে, আমরা শেষ করি। তোমাকে আফিফাকে দেখে দিলাম, তোমার পরীক্ষা এন্ডোস্টাইল নিয়ে জাস্ট একটু এঁকে দেখাই, তাকে ইগনোর করি, আমি শেষ করে দিই। তোমাদের এই পরপরাটার আছে, শুক্রবারে করতে পারো, সমস্যা নেই, বা যেদিন ক্লাস হবে তোমাকে দায়িত্ব তুমি মনে করাবো, আমি একটু ফ্রেশ ব্রেইনে আমি এটা এঁকে দেখাবো যে এন্ডোস্টাইলটা কীভাবে থাকে, গলবিল কোনটা, সব কিছু আজকে জাস্ট শিখাই দেয়, যেহেতু তোমার অবজেক্টিভ পরীক্ষা ম্যাক্সিমাম তুমি কাভার দিতে পারো মতো। এরপর দেখো, ভ্রূণ দশায়, দিস ইজ নট ভ্রূণ দখায়, ভ্রূণ দশায় পশ্চাৎ দিকে পায়ু পশ্চাৎ লেজ বা পোস্ট অ্যানাল টেল থাকে। তোমরা তো শুনছো যে ডারউইন তার মতবাদে বলছে যে আমাদের নাকি এক পর্যায়ে লেজ ছিল, হ্যাঁ। তো এটাকে বলা হচ্ছে ভ্রূণ দশায় পশ্চাৎ দিকে পোস্ট অ্যানাল টেল বা পায়ু পশ্চাৎ লেজ থাকে। পরিপাকতন্ত্র হচ্ছে সম্পূর্ণ, আমাদের পরিপাকতন্ত্র সম্পূর্ণ না। তারপর হচ্ছে দেখো, রক্ত সংবন্ধন বদ্ধ, আমি অলরেডি একটু আগে আঁকছি। তারপর দেখো, রক্তকণিকে হিমোগ্লোবিন থাকে। হেপাটিক পোর্টাল, এই যে কোয়েশ্চেন নাম্বার 2 আফিফা তোমাকে দেখেছি, এন্ডোস্টাইল অ্যান্ড হেপাটিক পোর্টাল, আমি ছবি এঁকে বুঝাবো। হেপাটিক পোর্টাল সুন্দর। হেপাটিক পোর্টালটা তোমরা যদি 9, 10 চ্যাপ্টার 5 ভালোভাবে পড়ে থাকো, স্যারের দেখানোর কথা হেপাটিক পোর্টাল কোনটা আমি দেখাই দিব। হেপাটিক পোর্টাল মানে হচ্ছে লিভারে, হেপাটিক মানে হচ্ছে লিভার বা যকৃতের মধ্যে যে শিরাটা রক্ত সরবরাহ করে তাকে হেপাটিক পোর্টাল বলে। তোমরা চাইলে সাইড দিয়ে লিখতে পারো, যকৃতের মধ্যে যে শিরা দিয়ে রক্ত পৌঁছায়
তাকে হেপাটিক পোর্টাল শিরা বলে। এমনি করে লিখো, যকৃতের মধ্যে, এই দেখাই দে এটা, এখানে বোর্ড দেখা যাচ্ছে, এতটুকু দেখা যায় বোর্ডে, এখানে 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 দেখো, এই যে দেখো, এই যে এই সারা শরীর থেকে রক্ত নিয়ে একটা শিরা, এই শিরাটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল। এটার নাম কি? হেপাটিক পোর্টাল। দেখো, সারা শরীর থেকে রক্ত নিয়ে যে শিরার মধ্য দিয়ে রক্তটা যকৃতে গিয়ে পৌঁছায় তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এখন দেখো, এটার নাম পোর্টাল কেন হইল? পোর্ট মানে কি? আচ্ছা, কি বলছি জানি, বলো তো দেখি। যকৃতের মধ্যে সারা দেহ থেকে যে শিরার মাধ্যমে রক্ত পৌঁছায় তাকে হেপাটিক পোর্টাল শিরা বলে। যকৃতের মধ্যে সারা দেহ থেকে যে শিরার মাধ্যমে রক্ত পৌঁছায় তাকে হেপাটিক পোর্টাল শিরা বলে। ওকে, ডান। শুনো, দেখো দেখো, পোর্ট মানে কি? পোর্ট মানে হচ্ছে বন্দর, সমুদ্র বন্দর, নদী বন্দর। সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, না মংলা তোমার হচ্ছে কি জানি আসছে, ভুলে গেছি, মংলা, কক্সবাজার আর হচ্ছে পায়রা, এই তিনটা। তো এখানে কি হয়, এখানে হচ্ছে নৌকাগুলা বা জাহাজগুলা এসে এখানে বন্দরের মধ্যে এসে ভিড়ে বা ওইখানে এসে পড়ে, মানে ওখানে এসে নোঙর করে। তাহলে এখান থেকে দেখো, তাহলে যে জায়গাটার মধ্যে এসে নৌকা জাহাজগুলো এসে নোঙর করতেছে সেটাকে বলা হচ্ছে পোর্ট বা বন্দর। সারা শরীরের সমস্ত রক্ত, মানে নিচের দিক থেকে সমস্ত রক্ত নিয়ে এসে এই জায়গায় এসে পোর্ট করতেছে, মনে করেন এটা দ্বীপ বা এটা একটা বন্দর, যে শিরাটা পোর্ট করতেছে তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল। হেপাটিক কেন? যকৃতে পোর্ট করতেছে, পোর্ট থেকে পোর্টাল, হেপাটিক পোর্টাল শিরা। কথা ক্লিয়ার? বুঝছো তো? এটা কিন্তু দেখাই দিয়েছি, এন্ডোস্টাইলটা আজকে বলি নাই। কোথায় বলা আছে? হেপাটিক পোর্টাল অন্ত্র না, ওরা বলতে যাচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান। হ্যাঁ, হেপাটিক পোর্টাল তন্ত্র, তোমরা লিখে রাখো হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান। মানে তন্ত্র বলতে যেহেতু এরকম অনেকগুলা ভেইন মিলে হচ্ছে, সেটাকে তন্ত্র বলতেছে। আচ্ছা, এরপর দেখো, হৃৎপিণ্ডে অঙ্কীয় দেশে, দেখছো আমি চেক করতে পারিনি, পিছিয়ে বানানগুলো বলছি, অঙ্কীয় দেশ হবে, অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশ। এই যে এটা অঙ্গীয় দেশ বাদ দিয়ে এটা লেখো, অঙ্কীয় দেশ। অঙ্কীয় দেশ মানে কি? অঙ্কীয় মানে হচ্ছে বুক বা সামনের সাইডটাকে বলা হচ্ছে অঙ্কীয় দেশ। বুক বা সামনের সাইডটাকে বলা হয় হচ্ছে অঙ্কীয় দেশ। বুক বা সামনের সাইডটাকে বলা হচ্ছে অঙ্কীয় দেশ। ঠিক আছে? এই হৃৎপিণ্ড সামনে না আমাদের, তাহলে এটাকে বলা হচ্ছে হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে থাকে। দেখো দেখো, 2 জোড়া পার্শ্বপদ থাকে। পার্শ্বপদ মানে হচ্ছে পাশের পদ। পাশে দেখো, যে আমাদের হাত আছে না, এই যে হাত 2 সাইডে না, আবার পাও যদি চিন্তা করি, পাও কিন্তু তুমি 2 সাইডে মুভ করতে পারো। তাহলে পার্শ্বপদ মানে এখানে হাত আর পা দুইটাকে পদ বলছে। হ্যাঁ, তাহলে 2 জোড়া পার্শ্ব, 1 জোড়া আর 2 জোড়া। হিউম্যানে কিন্তু 2 জোড়া পার্শ্ব থাকে, গরুরও কিন্তু সেম, ছাগলেরও সেম, মুরগি বাদ। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে খণ্ডকায়ন আছে। খণ্ডকায়ন মানে হচ্ছে তুমি বডিকে বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ করতে পারবা। মাথা, হেড, নেক, চেস্ট, অ্যাবডোমেন, লোয়ার তোমার হচ্ছে যে লোয়ার এক্সট্রিমিটি বলে, মানে পায়ের সাইডগুলোকে। তাহলে এগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি কর্ডাটা পর্বের প্রাণী। তাহলে দেখো আমরা কি কি পড়ছি, টোটালি কি কি পড়ছি তোমরা? নিডারিয়া পড়ছি, প্লাটিহেলমিনথিস পড়ছি, অ্যানিলিডা পড়ছি, আর্থ্রোপোডা পড়ছি, কর্ডাটা পড়ছি। 5টা কিন্তু শেষ, বাকি 4টা আমরা একটা ক্লাসে শেষ করে দেবো। ওকে, ডান। ঠিক আছে, আজকে ক্লাসে এখানে শেষ। যারা ভিডিও ক্লাস করবা তারা অবশ্যই আমার থেকে শিট কালেক্ট করে নিবা, আদারওয়াইজ ক্লাস কিছুই বুঝবা না। আল্লাহ হাফেজ।